This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলার। ঘড়িতে ঠিক বিকেল ৫টা মানে ৫ কথা। আর ৫ কথা নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। পাঁচ কথা শুরুতেই নজর রাখবো স্বরূপনগরের দিকে। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড়। সীমান্তের বিএসএফ ক্যাম্পে জড়ো হয়েছেন প্রায় কয়েকশো বাংলাদেশি অনুপ্রবেশকারী। রাজ্যে এসআইআর শুরুর পর থেকেই বাংলাদেশে ফেরার একটা হিড়িক। ১৯ দিনে ১৭২০ জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে খবর সূত্রে। স্বরূপনগরে যে হাকিমপুর সীমান্ত এবং সেখানে যে বিএসএফ এর চেকপোস্ট রয়েছে, আউটপোস্ট রয়েছে, তার বাইরেই কিন্তু এই ভিড়। যে কেউ ২ দিন, কেউ ৫ দিন ধরে অপেক্ষা করছেন যে তারা বাংলাদেশে ফিরবেন। তার কারণ দীর্ঘদিন ধরে তারা কিন্তু কলকাতা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কার্যত অনুপ্রবেশ করে এখানে কর্মসংস্থানের জন্য কাজ করছিলেন। এবার কিন্তু এসআইআর শুরু হওয়ার পরেই তারা কিন্তু বাড়ি ফেরার হিড়িক। এই চেকপোস্ট দিয়ে তাদের নিয়ে যাওয়া হবে। কোনো গাড়ি বা বাইকে করে যারা যাচ্ছে তাদেরকে কিন্তু পরীক্ষা করে তারপর যেতে দেওয়া হচ্ছে। কোথায় যাবেন? এখানে কোথায় ছিলেন? কত বছর আগে এসেছিলেন? দেখো, কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এবং এইভাবেই কিন্তু একেবারে মুখে হাত দিয়ে মুখ নিচু করে মুখ ঢেকে তারা বসে থাকছেন। কোথাও একটা ভয় কাজ করছে হয়তো। দাদা, ভয়ের কিছু নেই, কোথায় যাবেন? এই হচ্ছে ছবিটা। একটা ফোঁটা কথা বলছেন না এবং মুখে রা শব্দটিও আনছেন না। আমি যতজনকে অ্যাপ্রোচ করছি তারা কিন্তু প্রত্যেকে তাদের মুখ ঢেকে কার্যত লুকিয়ে যাচ্ছেন। দিদি, কতদিন অপেক্ষা করছেন এখানে? কতদিন অপেক্ষা করছেন? কেউ কথা বলতে চাইছেন না এবং সারি সারি দেখো সবাই মুখ লুকিয়ে ফেলছেন, একেবারে মুখ নিচু করে ফেলছেন। এই ছবি ধরা পড়ছে। তারা কোনো মতে কিন্তু দেশে ফিরতে চান। এখান থেকে তারা অনুপ্রবেশ করে এসেছিলেন, সেটা স্বীকার করছেন অনেক সময়। দাদা, কোথায় ছিলেন এখানে? আর ভয়ের কিছু নেই, কোথায় ছিলেন এখানে? কিছু বলবেন না? কতক্ষণ অপেক্ষা করছেন? দাদা, কথা বলতে পারছেন না? কষ্ট হচ্ছে? এইভাবেই কিন্তু পরিস্থিতি। কেউ কথা বলতে চাইছেন না, কথা বলছেন না এবং প্রত্যেকেই কিন্তু ফিরতে চাইছেন, সেটা ঠিকই, কিন্তু ক্যামেরা দেখলে কিন্তু কোথাও ভয়ে সিটিয়ে যাচ্ছেন। এসআইআর শুরু হতেই ডানকুনি থেকে উধাও ৫ বাংলাদেশি। ডানকুনির ৫ নম্বর ওয়ার্ডের গোবরা স্টেশনের পাশে বস্তিতে এরা থাকতো বলে অভিযোগ। বস্তিবাসীদের দাবি, এসআইআর শুরু হতেই ৫ জনের খোঁজ মিলছে না। ২০১৯ সালে ডানকুনির এই বস্তি গড়ে ওঠে। ৪০টির ওপরে পরিবার সেখানে বসবাস করে। বস্তিবাসীদের দাবি, হঠাৎই এলাকা থেকে চলে যাওয়া এই ৫ জন বাংলাদেশ থেকে এসে ডানকুনিতে ঘাঁটি গেড়েছিল। আমাদের এখানটা একটা ঘর ছিল, ৫-৬ বছর ধরে থাকতো, আমাদের সাথে মিলেমিশে থাকতো। এখানে বুটল টুটল কুড়িয়ে তারা জীবন নির্বাহ করতো। করার পরে ১-১.৫ মাস আগে তারা চলে গেছে এখান থেকে। তাদের একটা ঘর ছিল, আমরা ভেঙে ঘরটাকে মনে করেন আমরা জ্বালানি বানিয়েছি। দাদা, কাকিনাড়া, ব্যারাকপুর সব জায়গা থেকে এইখানে রাত্রিবেলা আসছে, থাকছে, আবার সকালবেলা ওরা ৮টা-৯টার সময় বেরিয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা এসে আসুন না, একটা দুটো কেন, এখানে সব মোটামুটি ভেরিফাই করলে অনেকজনই বাংলাদেশি বেরোবে। আমি বারবার বলছি। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় বাংলাদেশি কলোনির হদিশ। বাংলাদেশ থেকে এসেছেন, নিজের মুখেই কবুল করলেন অনেকে। ২০০২-এর এসআইআর সরকারি কোনো নথি দেখাতে পারেননি অনেকে। ২০০২-এর পর অনেকে এদেশে এসে ভুয়ো নথি বানিয়ে বসবাস করেছেন। বিএলওদের প্রশ্নের মুখে অসংলগ্ন কথা অনেকেরই। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় এসআইআর কাজ শুরুর পর বিভাগে বহু মানুষ। এই এলাকায় যারা বসবাস করেন তাদের একটা বড় অংশের মানুষ ২০০২ সালে এখানে থাকতেন না। এসআইআর শুরু হওয়ার পর ২০০২ সালে তাদের ভোটার তালিকায় নাম কোথায় ছিল তা বলতে পারছেন না অনেকেই। বিএলওরা বলছেন এই যে ভোটাররা, এদের একটা বড় অংশ ডাউটফুল। কারণ এরা যেমন ২০০২ সালের নাগরিকত্ব সংক্রান্ত কোনো তথ্য দিতে পারছেন না, তেমনি কেউ কেউ আবার যে তথ্য দিচ্ছেন সেই তথ্য সন্দেহ তৈরি করছে। আমার হাতে যেমন একটা ফর্ম আছে, এই যেমন একজন ভোটার যিনি তার ফর্ম ফিল আপ করেছেন, বর্তমান ভোটার তালিকায় তার নাম আছে, কিন্তু ২০০২ সালে কোথায় তিনি ভোটার ছিলেন বা তাদের কেউ ভোটার ছিলেন কিনা, তাদের কোনো অভিভাবক, এই সম্পূর্ণ জায়গাগুলো কিন্তু ফাঁকা। এই ধরনের ভুরি ভুরি ফর্ম প্রত্যেক বিএলওর কাছে জমা পড়ছে।
বিএলওদের কাছে জিজ্ঞাসা করলে কেউ বলছেন 50টা, কেউ বলছেন 60টা, কেউ বলছেন 100টা। এই ধরনের ভোটারের খোঁজ বিভিন্ন পার্টে মিলছে, যাদের নাম 2002 সালে ভারতের কোনো রাজ্যে ভোটার তালিকায় ছিল না। অর্থাৎ এই ধরনের ভোটাররা বাংলাদেশ থেকে এসেছিলেন, পরবর্তীকালে এ রাজ্যে ভোটার তালিকায় নাম তুলেছিলেন। এখন এসআইআর হওয়ায় তাদের নাম কাটা যেতে পারে, এই আশঙ্কা করছেন সেই ভোটারদের একটা বড় অংশ। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ডাবগ্রাম ফুলবাড়ি। এই 2002 তালিকায় নাম নেই, এইরকম ভোটারের সংখ্যা কেমন এই এলাকায়? আর বেশিরভাগ কি বলুন তো, বেশিরভাগ বাংলাদেশ, আপনার বিহার, আসাম, এখান থেকে এর সমস্ত জায়গা থেকে আছে, কিন্তু একদম নেই। বাংলাদেশ থেকে বলতে বাংলাদেশ বলতে সেরম বলছি না, মানে ওনারাই বলছে যে আমরা বাংলাদেশে থাকতাম বা কিছু এরকম ওনারা বলছে। হ্যাঁ, ওনারা 2002 সেরকম কিছু কেউ অ্যাকচুয়ালি কেউ না মেনশনই করতে পারছে না ব্যাপারটা কারোর কাছে, মানে যারা ভোটার তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার না যে ওনারা কোথা থেকে এসছে। হ্যাঁ, ভয় বলছে না, ঘাবড়ে যাচ্ছে, এরম টাইপের। কেমন এসছে যে উনি ফর্ম টর্ম সব ফিল আপ করে দিয়েছে, আমি পরে যখন ওদেরকে ভেরিফাই করছি এটাকে ওনারা চুপ করে আছে। তখন আমি বলছি আপনাকে বলতে হবে যে এটাকে, তখন একবার বলছে উনি আমার কাকি হয়, তারপরে বলছে জেঠি হয়, তারপরে বলছে আমার মার মা হয়, মানে এরম টাইপের। মানে ওনারা নিজেরাই বুঝতে পারছে না যে ওনারা কি বলবে। এখন ভোটার তাও বলছে না, তাও চুপ করে আছে, ঘাবড়ে যাচ্ছে। মানে ওনারা যদি নিজেরাই না বলতে পারে তাহলে আমরা কোথা থেকে বলবো? পারপ্লেক্সড হয়ে গেছে ব্যাপারটা নিয়ে, মানে হ্যাঁ কনফিউজ হয়ে গেছে, পারপ্লেক্সড হয়ে গেছে ওনারা, মানে এতটাই কনফিউশন হয়ে গেছে ওনারা ঠিক মতন কিছুই বলতে পারছেন। এরকম অনেক ভোটার্স আছে। তো ফর্ম পাচ্ছেন যারা 2002 সালের ভোটারই নয়, মানে তাদের বাবা মায়ের নাম নেই, তাদের নাম নেই, কারোরই নাম নেই। 40 থেকে 50টা হবে এরকম। তো এদেরকে কি আপনারা জিজ্ঞেস করছেন 2002 কোথায় নাম ছিল বা কোথা থেকে এসেছেন? বলছি, কিন্তু ওরা কিছু মানে ইনফরমেশন দিতে পারে না যে ভোট আগে ছিল না, অন্য জায়গায় বাস করতো, এখানে নতুন ভোট উঠছে, এটুকুই। তা এরা কোথা থেকে 2002 এর পরে এসেছে? 2002 এর পরে হয়তো আসে, কিন্তু আপনাদেরকে কোনো নথি দেখাতে পারছেন না? নথি দেখাতে পারছেন ওই কয়েকজন, 10টার মতো ভোটার, ওগুলোকে খুঁজে পাচ্ছি না, বাড়িও নাই, ওরা কোথাকার লোক জানিও না, এখন আমার কাছে আসেও নেই ফর্ম নিতে। অনেকবার ট্রাই করছি তো হয় না, কিন্তু আমরা ছিলাম আগে বাংলাদেশে ছিল। বাংলাদেশ থেকে কত সালে এসেছেন? মোটামুটি 2007 আসছে, সরি হ্যাঁ 2007 আপনার বাংলাদেশ থেকে চলে আসে। হ্যাঁ, তারপরে ভোটার লিস্টে নাম তুলে দেন। হ্যাঁ, তো অনেকবার ট্রাই করছি, হয় নাই, কিন্তু আমাদের 11 নাগাদ হয়ে যায়। হ্যাঁ, সেটা নাম যদি কাটা চলে যায়, মানে কাটা সেই একটা আশঙ্কা বা ভয় থাকে। হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে ঢাকা ডিস্ট্রিক্ট। সমস্যা হচ্ছে কি, আমার বাবা মা তো বাংলাদেশ ছিল অ্যাকচুয়ালি, এখন আমাকে ছোটবেলায় নিয়ে আসে, বাবা মা বলতেছে আমি 2002 সালে কোথায় ছিল? 2002 সালে বাংলাদেশে ছিল, পরবর্তীকালে এসেছে। হ্যাঁ, পরবর্তীকালে 2000 পরে এসেছে। তো হচ্ছে আমাকে ছোটবেলায় নিয়ে এসেছে, তো আমি এখানে পড়াশোনা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন তো আমার ভোটার কার্ড, আমার কলেজের ডকুমেন্টস সব কিছু আছে। বাবা মার এখানে ভোটার কার্ড হয়েছে? বাবা মা ভোটার কার্ড হয়েছে, কিন্তু 2000 পরে হয়েছে। তাহলে এটা হ্যাঁ 2000 পরে হয়েছে, এটা নিয়ে আশঙ্কায় আছি যে আমার বাবা মার কি হবে। ফর্মটা জমা দিব, এখন নিয়ে এসেছি। হ্যাঁ, ওই যে ফলে এই যে 2002 এর যে তথ্যগুলো, এগুলো সব ব্ল্যাঙ্ক। হ্যাঁ, 2002 এর কোনো তথ্য তো এখানে লিখতে পাচ্ছেন না। আপনাদের একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ, ভয়ের জায়গা তৈরি হচ্ছে যে অ্যাকচুয়ালি কি হবে। আমার তো এখানে ডকুমেন্টস, স্কুল, আমি হচ্ছে মেট্রিক পরীক্ষা দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, কলেজও কমপ্লিট করেছি। এখন তো হচ্ছে সবাই বলতেছে বাবা মার ডকুমেন্টস লাগবে ভোটার কার্ডে, তো আমার বাবা মা তো এখন নেই, আমি কি করবো এখন? আপনারা শুনলেন তারা ঠিক কি বলছেন, তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং এই ছবিগুলো যখন প্রকাশ্যে আসছে না এই রাজ্যে, তখন শাসক বিরোধী চর্চা একেবারে তুঙ্গে। শোনাই আপনাদের শাসক এবং বিরোধীদের পক্ষ থেকে কি বলা হচ্ছে, শুনুন। পাসপোর্ট করে এসেছে, কেউ এমনি হয়তো যারা এসেছে তারা এমনি ফর্ম ফিল আপ করবে, কিন্তু বেশিরভাগই আমাদের এখানে মাঝাবাড়ি, ফৌজদারিবাড়ি, হাতিয়ারডাঙ্গা, শান্তিনগর, কোথায় নেই? সব জায়গায়। আপনি যদি সেটা বলতে যান সারা পশ্চিমবঙ্গে, কলকাতাতে গিয়ে দেখুন না কেন, প্রপার কলকাতাতে, সেখানেও মানে বাংলাদেশের মানুষ পাবেন। সুতরাং সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশি মানুষ রয়েছে। তাদের যারা হিন্দু মানুষ, তাদের কোনো চিন্তাভাবনার কারণ নেই। রাষ্ট্রবাদী মুসলমান, তাদেরও চিন্তাভাবনা 100 বার আমরা সিএ ক্যাম্প করাবো, এসআইআর হয়ে গেলে তারপরে সিএ ক্যাম্প করাবো। অনেকে বাংলাদেশ থেকে এসছে, বিভিন্ন অন্য জায়গা থেকে এসছে, আসাম থেকেও এসছে, তো তারা 2 পরেও এসছে বা 2 আগেও এলেও তাদের কিন্তু ভোটার কার্ড তখনও তারা করতে পারেনি। অনেকের 2008 আছে, 2006 আছে, হয়তো কাটা যাবে, কারণ তাদের যেহেতু 2002 কোনো বংশের কারুর নেই। বিজেপি বলছে হিন্দুদের ভোট কাটা যাবে না, সিএ করা হবে।
না, বিজেপি তো অনেক কথাই বলে, তাহলে তো আসামে তো হিন্দু ভোট থেকেই যেত। হিন্দু তো অনেক ওখানে মানে ডিটেনশন ক্যাম্পে গেছে। আর এবারে আপনাদের দেখাবো ডোমজুড়ের ছবি। ডোমজুড় জুড়ে আস্ত একটা বাংলাদেশ এলাকায় গজিয়ে উঠেছে বাংলাদেশি পাড়া। বাস করছে কয়েক হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী। এসআইআর শুরু হতেই মাথায় হাত অনুপ্রবেশকারীদের। ফাঁকা আছে, বেগড়িতে আছে, জলপুরে আছে, ধুলোগড়ে আছে, আমাদের আশপাশে অনেকেই আছে। হ্যাঁ, এগুলো তো প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তৃণমূল সরকার এতে রেখে দিতে চাইছে। এখানে এসেছে ইচ্ছা মতো পয়সা দিয়ে রেশন কার্ড, আধার কার্ড এসব করে নিয়েছে। বাংলাদেশি, রোহিঙ্গা সব আছে। কাদের মদতে এসব করছে তারা? এই কার্ড বানাচ্ছে, ভুয়ো কার্ড বানাচ্ছে। তৃণমূলটা করে দিচ্ছে। তৃণমূল অঞ্চলের নেতারা, ব্লকের নেতারা, এমএলএরা এসব কার্ড করে দিচ্ছে ওদের ভোটের স্বার্থে। আপনারা এখানকারই বাসিন্দা? হ্যাঁ। আর মানে একাধিক ঘর দেখছি বন্ধ, তারা কি চলে গেছে? না, তারা চলে যায়নি, এনার বাচ্চা হতে গেছে ডেলিভারি। তো এখানে তো শুনেছি বাংলাদেশিরাও নাকি থাকে। না, এই বিল্ডিং এ বাংলাদেশি থাকে না, আর এই ফ্ল্যাটে ওইটাও থাকে না, সেই ওইদিকে জলাই থাকে। তো ওরা কি এখন আছে না চলে গেছে? বলতে পারি না, আমরা জানি না, জলাই থাকে এইটুকুনি জানি। আপনাদের এসআইআর ফর্ম ফিল আপ হয়ে গেছে? হ্যাঁ, আমাদের এসআইআর ফর্ম এই সব এলাকায় বা পাশে আশেপাশে প্রচুর তো ভিন দেশে মানে বাংলাদেশের নাগরিকরাও তারাও তো থাকতে, আপনারা যেমন এদেশীয়, হ্যাঁ, ওরা তো বাংলাদেশি, তারা কি চলে গেছে সব? জানি না, এখন আর দেখতে পান তাদেরকে? না না না। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে এবারে ময়দানে বিশ্ব হিন্দু পরিষদ। পুলিশ, বিএসএফ এর সঙ্গে সমান্তরাল নজরদারি চালাবে হিন্দুত্ববাদী এই সংগঠন। অনুপ্রবেশ রুখতে নজরদারিতে কাজে লাগানো হবে স্থানীয় যুবকদের। অনুপ্রবেশ বন্ধে প্রশাসন যথাযথ পদক্ষেপ না করলে কলকাতার রাস্তায় নামার হুঁশিয়ারি ভিএইচপির। বর্ডার এরিয়ার নজরদারি বলতে আমাদের এখানকার কার্যকর্তারা আছে, অবশ্যই দেশের সুরক্ষার হিতে যেটা অস্বাভাবিক চোখে পড়বে আমরা স্থানীয় প্রশাসনকে জানাবো আমাদের পক্ষ থেকে, এবং সেই হিসেবে তো আমাদের নজরদারি থাকবে। স্থানীয় যারা যুবক আছে সেই যুবকরা সেখানে যাবে, সেখানে গিয়ে যদি কোনো অপ্রীতিকর যদি কোনো ঘটনা দেখে বা ঘটনা ঘটে তৎক্ষণাৎ সেখানকার যে সিকিউরিটি ফোর্স, বিএসএফ যারা আছে তাদেরকে জানাবে বা স্থানীয় প্রশাসন যারা আছে তাদেরকে জানাবে। অ্যাডমিনিস্ট্রেশন, এটা আপনি বলতে পারেন প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা সরকারের পক্ষে কাজ করব, সহযোগী হিসেবে কাজ করব। প্রশাসনকে জানাবো, প্রশাসন যদি বাধ্য না হয় আমরা আন্দোলন করব, বড়সড় আন্দোলনে নামবো, কলকাতা রাজপথে নামবো। দুই দেশের ভোটার খোদ বিজেপির পঞ্চায়েত সদস্য। চাঞ্চল্য স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েতের বিজেপি সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল। অভিযোগ, ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই ভোটার তিনি। ঘটনা সামনে আসতেই সুর চড়িয়েছে তৃণমূল। যদিও বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষ মণ্ডলের দাবি, বহু বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছেন। বাংলাদেশের ভোটার লিস্টে তার নাম কি করে আছে তিনি কিছুই জানেন না। তিনি 2010-11 সাল নাগাদ এদেশে আসেন অবৈধভাবে। এই বিজেপির নেতাদের মাধ্যমে তাদের পাওয়ারকে কাজে লাগিয়ে পরবর্তীকালে তিনি ভোটার লিস্টে নাম তোলেন। ওই ব্যক্তি আজও বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম আছেন। তার ঠিকানা দেওয়া আছে রুদ্রপুর, কলরুয়া, সাতক্ষীরা। এটাই আমাদের প্রশ্ন। একটা বিজেপির নেতা অবৈধভাবে দীর্ঘদিন দুদেশের নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, দুদেশের ভোটাধিকার প্রয়োগ করছেন, সেই ব্যক্তি কিভাবে পঞ্চায়েত সদস্য হন? সেটা সম্পূর্ণ আমি বুঝে উঠতে পারছি না কিভাবে আসলো, কারণ আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, সবকিছু এখানে, তাহলে ওখানে নামটা কিভাবে উঠলো আমি সেটা তো বুঝে উঠতে পারছি না। 7-8 থেকে মনে করেন এখানে পড়াশোনা করছি। 2010-11 সালে আপনি আমার 1 সালে আমার মাধ্যমিক পরীক্ষা আছে, তাহলে আমি তার আগে আমি এখানে আসিনি, তাহলে ওইখানে থেকে আমি পড়াশোনা করছি। তাহলে সার্টিফিকেটটা আমার সরকার কিভাবে বুঝে উঠতে পারছি না, ওখানে কে বা কারা তার তৈরি দিয়েছে আমি জানতে পারছি না। এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? আমি কি ভাববো, আমি সিএতে অ্যাপ্লাই করে দেবো, যেহেতু আমার 2002 সালে আমার নাম নেই, সিএতে অ্যাপ্লাই করে দেবো। স্থানীয় বিএলও জানিয়েছেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য এখনো ফর্ম ফিল আপের জন্য আসেননি। যদি জমা দিতে আসেন তাহলে উচ্চ আধিকারিকের সঙ্গে কথা বলবেন। এদিকে বিজেপির দাবি, বাংলাদেশ থেকে আসা নিপীড়িত হিন্দুরা শরণার্থী, তিনি এখানকার বৈধ ভোটার। এটা আমি আগে জানতাম না, নিউজটা আমি রিসেন্ট শুনলাম, শোনার পরে এখন আমি জানতে পারছি যে ওনার বাংলাদেশি নাম আছে।
সেক্ষেত্রে আপনি কোনো স্টেপ নেবেন? স্টেপ নেবার আমি কেউ না, গভর্নমেন্ট বুঝবে, আমি কে বোঝা স্টেপ নেবার। কাগজপত্র কি জমা দিয়েছে? না, এখনো উনি কোনো কিছু জমা দেননি, আমি কিছু এখনো পাইনি। নির্বাচনী আধিকারিক আপনাদের উপরে যারা রয়েছে তাদেরকে কি জানাবেন? অবশ্যই জানাবো, আমি জানাবো কি, ওনারা তদন্ত করে দেখুক, আমি কেন করতে যাবো? আমার ডিস্ট্রিবিউট করার কাজ আমি সেটাই করেছি। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুই হলো শরণার্থী। তারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে তারা এই দেশে এসছেন এবং এই দেশ তাদেরকে জায়গা দিয়েছে এবং তিনি ভোটার লিস্টে তার যেহেতু নাম আছে তাই তিনি বৈধ ভোটার এবং সেই বৈধ ভোটার হওয়ার কারণে আমরাও তাকে টিকিট দিয়েছি, সাধারণ মানুষ তাকে নির্বাচিত করেছেন। আমাদের স্ট্যান্ড একেবারে স্পষ্ট যে আমরা সমস্ত হিন্দু শরণার্থীদেরকে এই দেশে নাগরিকত্ব দিয়ে রাখব, যার মধ্যে সুভাষচন্দ্র মণ্ডলও নাগরিকত্ব পাবেন। এসআইআর ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া সন্তানকে। ২৬ বছর পর এসআইআর এর কারণে হারিয়ে যাওয়া ছেলে ঘরে ফেরেন। ভাঙড়ের হাতিশালার রমজান মোল্লা মাত্র ১২ বছর বয়সে হারিয়ে যায়, তবে মনে রয়ে যায় হাতিশালা জায়গার নাম। এসআইআর শুরু হতেই পরিচয়ের খোঁজে দক্ষিণ ২৪ পরগনায় ছুটে আসেন রমজান। খোঁজ করতে পৌঁছে যান মামার বাড়িতে। ২৬ বছর পর নিজের বাড়িতে পা রাখেন তিনি। আসলাম, একটু ডকুমেন্টস নেওয়ার দরকার ছিল, যে বেগে হোক। এই যে এসআইআর এর কাগজপত্র ঠিক করা, যেমন ওর ছেলেপিলেকে যেমন বাঁচানোর চেষ্টা করে, আমি তো আমার ছেলেপিলেকে বাঁচানোর চেষ্টা করবো। কেন আমি গরিবের পরিবারে বিয়ে করলাম, ওকে তো আমি ছেড়ে তো আর কোথাও যেতে পারবো না। আমার ওই ভোটের আইডি লাগবে, ভোটার লিস্ট, আমার বাপের কি আমার ভাই। হ্যাঁ, ওইখানকার। হ্যাঁ, 25 বছর পরে আজকের বাড়ি ফিরলো, খুব ভালো লাগছে আমাদের। কি কারণে বাড়ি ফিরেছে? ওই এসআইআর এর ফর্মটা নেওয়ার জন্য 2002 সালে। আচ্ছা, ওই ফর্মটা নেওয়ার জন্য বাড়িতে এসেছে। পার্ক স্ট্রিটের পর কসবা শহরে ফের রহস্য মৃত্যু হোটেলে। হোটেল সূত্রে খবর, শনিবার 3 ব্যক্তি হোটেলে আসেন, 2 ব্যক্তি বেরিয়ে যান। হাউসকিপার আজ ঘর পরিষ্কার করতে গিয়ে মেঝে দেহ পড়ে থাকতে দেখেন। আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন। সৌভিক, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে কসবার একটি হোটেল, 5তলা হোটেল। সেই হোটেলেই কিন্তু যেটা হোটেল সূত্র থেকে জানা যাচ্ছে যে 3 জন গতকালকে এসেছিলেন সেই হোটেলে। তারা হোটেলে প্রবেশ করেন এবং বেশ কিছুক্ষণ থাকবার পরে কিন্তু আজকের ভোরবেলায় 2 জন ব্যক্তি সেখান থেকে বেরিয়ে যায়, হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যায়। এবং যখন এই হোটেলের হাউসকিপার যখন আজকে সেই ঘরে ঢোকে, সেই ঘরের দরজাটা আটকানো অবস্থায় ছিল। তিনি তখন পুলিশকে সন্দেহ হয়, বহুবার ডাকাডাকি করলে কেউ বেরোয় না। পুলিশকে খবর দিলে কসবা থানার পুলিশ এসে সেই দরজা ভেঙে ভিতরে ঢোকে। তখন দেখে একজন মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এবং তারপর কনফার্ম করে যে তার মৃত্যু হয়েছে এবং তার মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে এবং হোটেলের যে সিসিটিভি ফুটেজ সেগুলো খতিয়ে দেখছে। কারণ 3 জন কিন্তু গতকালকের হোটেল সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে 3 জন গতকালকের একসঙ্গেই এই হোটেলে প্রবেশ করেছিল এবং সেই 2 জন কখন বেরিয়ে গেল এবং এই ব্যক্তি বেরোলো না, এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে, পরিকল্পিত খুন না হোটেলের যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন। ধন্যবাদ। অপরদিকে বাঁকুড়ায় ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্য মৃত্যু। মেস থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের শোরগোল। বাঁকুড়ার সরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের 3য় বর্ষের ছাত্র রাহুল মাঝির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তের দাবি মৃতের পরিবারের সদস্যদের। আরও একবার জানাই আপনাদেরকে, বাঁকুড়াতে সেখানে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্য মৃত্যু। যেমনটা জানা যাচ্ছে, মেস থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং তারপরে শোরগোল পড়ে যায়। বাঁকুড়ার সরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের 3য় বর্ষের ছাত্র রাহুল মাঝি, তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তের দাবি করেছেন মৃতের পরিবার। আমরা ওইটাই, একটা হয় না যে রাফ অ্যান্ড টাফ ছেলে থাকে, কোনো অ্যাডিক্টেড থাকে, থাকে, আমরা তো শুনে পরে হতবাক হয়ে গেলাম যে এই ধরনের ঘটনা ঘটালো কি করেছে, মানে ঘটলো কি করে। আমরা তো শুনে নিজেরাই তো কোনো কোন কিনারা পাচ্ছি না এবং আমরা এটা চাইছি যে এটা মানে যথাযথ এর কজ যে কি জন্য হলো। যেরকম দোকান খুলেছি, খুলি পরে আমি খাবার টাইমে বাড়ি চলে যাই, তো বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমাকে একজন ফোন করে, মেসেরই একজন, তো আমাকে ফোন করে বললো যে সৌরভদা একবার যাও মেসকে, রাহুল মনে দরজা বন্ধ করা আছে। দিয়ে মেসকে এলাম, মেসকে এসে দেখলাম আরও 2টো মেসের ছেলে ছিল আমার সামনে। তাদেরকে দেখে পিছনে জানলা পথে দেখলাম যে এরকম অবস্থা। সেখান থেকে হড়বড় করে আমি এসে এখানে দরজা ভাঙলি পরে ওকে তুলে পরে গামছা টামছা খুলাখুলি করে জল ফল দিয়ে দেখলাম যদি ঠিকভাবে আছে না আছে। তারপরে ঠান্ডা হয়ে গেছিল শরীর।